সারা বছরের পাশাপাশি শীতের সময়টায় ত্বকের একটা বাড়তি যত্ন প্রয়োজন হয়। ত্বকের শুষ্কতা এড়াতে আমরা নানা রকম বডি অয়েল থেকে শুরু করে ময়শ্চারাইজার ব্যবহার করে থাকি, কিন্তু এই সব কিছুর পাশাপাশি আপনার ফুসফুসের দিকটাও কিন্তু নজর দেওয়া জরুরি, কারণ শীতের সময় ফুসফুসেরও প্রয়োজন একটা বাড়তি যত্ন। তবে কিভাবে সেই যত্নটা নেবেন সে সম্পর্কে আজকে কথা বলবো। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডক্টর অনির্বাণ দলুই। প্রথমেই আপনাকে এস নিউজের পর্দায় স্বাগত। যে প্রশ্নটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে, আমার তো ফুসফুসে কোনো রকম সমস্যাই নেই, এই কথাটা যারা অধিকারী রয়েছেন তারা শীতের সময়টায় নিজের সুস্থ ফুসফুসকে কিভাবে সুস্থ রাখবেন, মানে কিভাবে যত্ন করবেন সেটা যদি বলেন। শীতকালে আমাদের ক্ষেত্রে কিন্তু আমরা সহজেই দেখি যে সাধারণ মানুষ বা শিশুদের ক্ষেত্রে বা বয়স্কদের ক্ষেত্রে বা পূর্ণবয়স্ক মানুষের ক্ষেত্রে হাঁচি, কাশি, গলা ব্যথা, জ্বর, সর্দি, নাক বন্ধ হয়ে যাওয়া, চোখ দিয়ে জল পড়া, নাক দিয়ে জল পড়া, হালকা হালকা গায়ে ব্যথা, গা ম্যাচ ম্যাচ করা ইত্যাদি সমস্যা কিন্তু লেগেই থাকে। হ্যাঁ, এইটা কিন্তু আমাদের বুঝতে হবে যে শীতকালে কেন হয়। তো এই কেন হওয়ার কারণ হিসেবে আমি যে দু তিনটে কথাগুলো যেটা বলছি, প্রথম হলো যে শীতকালের সময় যে টেম্পারেচার কমতে শুরু করে, সেই টেম্পারেচার কিন্তু আমাদের শরীরের মধ্যে জীবাণু যেখান দিয়ে প্রবেশ করে, মানে নাক এবং মুখ, সেই নাকের মধ্যে মিউকোসিলিয়ারি ফাংশন থাকে, মানে যারা এই জীবাণুগুলোকে শরীরের ভেতরের দিকে ঢুকতে দেয় না, একদম ছোট ছোট লোমের মতো, যারা সারাক্ষণ ধরে একটা সিলিয়ারি মুভমেন্ট করে, মানে দোলে কন্টিনিউয়াস পেন্ডুলামের মতো, এবং দৌড়ে সেগুলো জীবাণুকে ঢুকতে দেয় না এবং ট্র্যাপ করে নেয়, মানে আটকে দেয়। কিন্তু এই শীতের সময় তারা একটু জবুথবু হয়ে পড়ে, তারা ভেতরে অতটা ফাংশন করতে পারে না ঠান্ডা হাওয়াতে, এবং রাদার তখন এই জীবাণুগুলো সহজেই শরীরের মধ্যে ঢুকে যায়। এবার জীবাণুগুলোর ক্ষেত্রেও কিন্তু আমরা দেখবো যে গরমকালের তুলনায় শীতকালে কিন্তু এই জীবাণুগুলো সহজেই বংশবৃদ্ধি করে, এবং এগুলোর ক্ষেত্রে কিন্তু জ্বর, সর্দি, কাশি, গলা ব্যথা যেগুলো আমরা বললাম সেগুলো খুব কমন হয়ে যায়। আবার একই সাথে শীতকালে আমরা দেখি বাতাস ভারী হয়ে আসে, এবং মানুষজন কিন্তু বদ্ধ ঘরে অনেকক্ষণ থাকতে পছন্দ করে, যেখানে অনেক লোক একসাথে রয়েছে, যেখানে এয়ার সার্কুলেশন হচ্ছে না, সেই জায়গায় কিন্তু এই মুখের থেকে নিঃসৃত যে জীবাণুগুলো বা যে জীবাণুগুলো ছড়িয়ে ঘুরে বেড়াচ্ছে, সেই জীবাণুগুলো কিন্তু অনেকক্ষণ থাকতে পারে এবং তারা কিন্তু একজন থেকে আরেকজনকে ইনফেক্ট করতে পারে। তো এই কারণে শীতকালে কিন্তু আমাদের শ্বাসতন্ত্রের কিন্তু এই সমস্যাগুলো একটু বেড়ে যায়। এবং শীতকালে যাদের একটু অ্যালার্জির প্রবণতা আছে, সারা বছর ধরেই হালকা কাশিতে হয় বা কিছু ধুলোতে বালিতে যারা অ্যালার্জির সমস্যায় ভোগেন, তাদের ক্ষেত্রে কিন্তু শীতকাল আরও ভয়ঙ্কর, কেননা শীতকালের সময় বাতাস ভারী হয়ে যাওয়ার কারণে বাতাসে কিন্তু দূষণের পরিমাণও কিন্তু বেশ বেড়ে যায়, এবং এই যে সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটারের সাথে ধূলিকণা যেগুলো থাকে, সেগুলো কিন্তু শরীরের মধ্যে নাক, চোখে, মুখের মধ্যে দিয়ে যাওয়ার পরে কিন্তু অ্যালার্জি সৃষ্টি করে। তাই তাদের ক্ষেত্রেও আলাদা করে কিন্তু ভয়ের ব্যাপার। তাই এই যারা সাধারণ মানে যাদের শ্বাসতন্ত্র স্বাভাবিক আছে বলে আমরা মনে করছি, তাদের অনেক ক্ষেত্রেই হয়তো স্বাভাবিক নয় ব্যাপারটা, অনেকেরই অ্যালার্জিক ম্যানিফেস্টেশন খুব কম। দেখবেন শীতকালে অনেকেই আছেন যে শীতের সময়তে খুব কাশি হয়, অ্যালার্জিক কাফে ভোগেন, তো তাদের ক্ষেত্রে কিন্তু এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে। বাচ্চাদের ক্ষেত্রে এবং বড়দের ক্ষেত্রে অবশ্যই যে ভ্যাকসিনগুলো আছে সেগুলো যথাসময়ে নিতে হবে। যারা বয়স্ক এবং যাদের কোমরবিডিটি আছে, অনেক ধরনের অসুখ যেমন হাইপারটেনশন, ডায়াবেটিস, কিডনির অসুখ, স্ট্রোক, এগুলো যাদের আছে তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই মাস্ক পরে থাকাটা কিন্তু অত্যন্ত জরুরি। যারা বয়স্ক মানুষ এবং এই কোমরবিডিটি আছে তারা এড়িয়ে চলুন ভিড়। যাদের ডায়াবেটিস আছে তারা এই সময় খাওয়া দাওয়ার সমস্যাটা, খাওয়া দাওয়া মানে অতিরিক্ত খাওয়া দাওয়া না করে খাওয়া দাওয়া কন্ট্রোল করুন, যাতে আপনার ডায়াবেটিসটা বেড়ে না যায়, সুগারটা বেড়ে না যায়। এবং আমরা অনেকের ক্ষেত্রে দেখি বয়সকালে একদম যারা বয়স্ক মানুষ তারা হাঁটাচলা একদম কমিয়ে দেন, সেটাও কিন্তু করতে হবে। জলের পরিমাণ ঠিক রাখতে হবে, একদম জল পাওয়ার পরিমাণও কমিয়ে দিই, জলপান করার পরিমাণও কমিয়ে দিই, জলের পরিমাণটাও ঠিক রাখতে হবে। একজন পূর্ণবয়স্ক 60 কেজি মানুষের দৈনিক প্রায় 2.5 থেকে 3 লিটার জলের প্রয়োজন আছে, সেরকম সমস্ত রকম জলীয় পদার্থ মিলিয়ে, এবং সেটা তাকে নিতে হবে। যদি না তার কোনো হার্ট বা কিডনির কোনো সমস্যা থাকে, তাহলে এই পরিমাণ জল কিন্তু তাকে পান করতে হবে। এইগুলো যদি করা যায় তাহলে আপনার ফুসফুস শ্বাসতন্ত্র ভালো থাকবে। আর যারা একটুতেই অ্যালার্জিতে ভোগেন বা আমাদের সিওপিডি বা অ্যাজমা এরকম শ্বাসতন্ত্রের রোগ অলরেডি আছে, তারা যেরকম ইনহেলার ব্যবহার করছেন তাদের ইনহেলারটা এই সময় নিতে হবে। আমরা বলবো যে শীত পড়ার আগেই আপনি চিকিৎসকের সাথে পরামর্শ করুন, চিকিৎসককে আপনার সমস্যার কথা জানান এবং চিকিৎসককে আপনি চেক আপ করিয়ে নিন, যাতে আপনার নতুন করে কোনো ডোজ ইনহেলারের বাড়ানোর প্রয়োজন আছে কিনা
বা ইনহেলারের যে ইনহেলারটা নিচ্ছেন সেটা পরিবর্তন করার প্রয়োজন আছে কিনা সেটা কিন্তু আপনি বুঝে যাবেন। এবং একই সাথে বলবো এই সময় অত্যন্ত ভালো অভ্যাস একটা হচ্ছে স্টিম নেওয়া বা বাষ্প নেওয়া, গরম জলের বাষ্প, যেটাকে আমরা গরম জলের ভাপ নেওয়া বলি, সেটা কিন্তু নিলে আমাদের নাকের মধ্যে যে সমস্যা বা আমাদের সাইনোসাইটিসের সমস্যা, তার সাথে গলার সমস্যা, ভোকাল কর্ডের অসুবিধা এবং শুষ্ক কাশি, সে সবগুলোই কিন্তু খুব ভালো উপকার হয়। তাই গরম জলের ভাপ এবং গার্গেল কিন্তু এই সময় খুব ভালো কাজ দেবে। একদমই তাই। এবং শীতের কথা যেহেতু বলছি, শীতে আমরা এটা দেখি যে যতদিনই শীত পড়ে তার মধ্যে একটা শীত তাপমাত্রা কিন্তু তারতম্য দেখা যায়, মানে আপ ডাউন করে। এখন ঠান্ডা লাগছে, আবার কিছুদিন পর হঠাৎ করে একটু গরম, সোয়েটার পরতে লাগছে না। তো এই ক্ষেত্রে কি ফুসফুসের একটু বাড়তি যত্ন বা খেয়াল রাখার দরকার রয়েছে, যাতে কোনো রকমভাবে কোনো ক্ষতিগ্রস্ত না হয় আমাদের ফুসফুস? না, ঠান্ডা গরম মানে টেম্পারেচার এই সময় কম বেশি হবেই। সেই টেম্পারেচারে আমাদের আলাদা করে এটাই বলা যে ঠান্ডা যত সম্ভব ঠান্ডা থেকে বাঁচতে হবে। ঠান্ডার জন্য যে অ্যালার্জিক কাফ যাদের হয় তাদের আলাদা করে সতর্ক হতে হবে। ফুসফুসকে বাঁচানোর প্রধান উপায় হলো ফুসফুসের জীবাণু সংক্রমণটা আটকাতে হবে। জীবাণু সংক্রমণ আটকানোর জন্য আমাদের হাতে দুটো অস্ত্র, যাতে নিজের ইমিউনিটিটাকে ঠিক রাখা এবং সাথে যাতে এই শরীরে জীবাণুটা ঢুকতে না পারে সেটা দেখা। তো সেই দিক থেকে আমাদের শীতকালে যেহেতু ইমিউনিটিটা একটু কমেই যায়, তাই ভালো করে খাওয়া দাওয়া করুন। শাকসবজি, ফলমূল যেরকম আছে, শীতে অনেক সবুজ শাকসবজি পাওয়া যায়, সেগুলো খাবেন। আলাদা করে কোনো ভিটামিন ট্যাবলেট নেওয়ার প্রয়োজন নেই। আপনি যদি ভালো করে খাওয়া দাওয়া এবং জলের পরিমাণ যদি ঠিক রাখেন, তাহলে আপনার শরীরের ইমিউনিটি যথেষ্ট ঠিকঠাক থাকবে। এবং তার সাথে যে কথাগুলো বললাম, মাস্ক পরা, ভ্যাকসিন নেওয়া, এইগুলো যদি ঠিকঠাক মতো করতে পারেন বা যতটা সম্ভব আপনি করবেন, তত কিন্তু আপনার এই ধরনের রোগ থেকে বাঁচার প্রবণতা অনেক বেটার। একদমই তাই। আমরা যেহেতু ফুসফুস নিয়েই কথা বলছি, তো সেক্ষেত্রে যত্ন যখন আসে তখন তারই একটা অংশ কিন্তু সতর্কতাও। তো অনেক সময় সুস্থতার কথা বলছি, ফুসফুস সুস্থ আছে, কিন্তু কোন কোন লক্ষণ বা সিমটমস দেখলে আগে থেকে আমরা একটু সতর্ক হতে পারবো যে না, এটা হয়তো ক্ষতি একটা দিকে যাচ্ছে আমার ফুসফুস। কোন কোন লক্ষণ সেজন্য মানে একটু চোখে রাখার দরকার রয়েছে? ফুসফুসের যখন সংক্রমণ বা কিছু ইনফ্লামেশন বা প্রদাহ হয়, তখন তাটাকে নিউমোনিয়া বা নিউমোনাইটিস বলা হয়। ফুসফুসের সংক্রমণের ক্ষেত্রে যে জীবাণুগুলোর কথা বললাম সেগুলোই দায়ী। আপার রেসপিরেটরি ট্র্যাক্ট মানে আমাদের শরীরের শ্বাসতন্ত্র, যেটা শ্বাসতন্ত্র আপার রেসপিরেটরি ট্র্যাক্ট এবং লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্টে বিভক্ত। আপার রেসপিরেটরি ট্র্যাক্টের যে সমস্যাগুলো হয় সেগুলোতে প্রধানত কাশিটা খুব বেশি দেখা যায়, ড্রাই কাফ হয়, নাক মুখ দিয়ে জল পড়া অনেক বেশি হয়, চুলকানি দেখা যায় চোখ মুখের দিয়ে এবং নাক বন্ধ হয়ে যাওয়া, মাথা যন্ত্রণা, এগুলো বেশি আসে। নিউমোনিয়া হলে অবশ্যই কাশি হবে, কাশির সাথে কফ আসবে, কফের সাথে অবশ্যই জ্বর হবে, জ্বরটা অনেক গভীর হতে পারে, শরীরে দুর্বল হতে পারে, সেপসিস মানে শরীরে সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে এবং সেটা কিন্তু অনেক বেশি ক্ষতিকর, অনেক বেশি সিভিয়ার। তো সুতরাং এইগুলো আলাদা করে আমরা জানি যে কোনটার ক্ষেত্রে কি সমস্যা হয়। মোটামুটি আমরা জানি যে কাশি, সর্দি, জ্বর এগুলো এই সময় লেগেই থাকে। তাই যাদের ক্ষেত্রে কোমরবিডিটি আছে বা যাদের বয়স্ক বা বাচ্চাদের ক্ষেত্রে আলাদা করে সতর্কতা নেবেন। যদি এই ধরনের সমস্যা শুরু হয়, তাহলে অবশ্যই কিন্তু আপনি আপনার যে চিকিৎসক আছেন তার পরামর্শ নিন, নিজের থেকে কোনো ওষুধ বা অ্যান্টিবায়োটিক কিনে খাবেন না। একদমই। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা ফুসফুসের, আমি শুরুতেই বলছিলাম যে সমস্ত কিছুর পাশাপাশি কিন্তু ফুসফুসের যত্ন নেবারও প্রয়োজন রয়েছেই। তাই যেভাবে ডক্টর বললেন ঠিক সেভাবেই আজ থেকেই ফুসফুসের যত্ন নেওয়া শুরু করে দিন। ক্যামেরায় স্নেহাঙ্কুরের সাথে রিয়া রিপোর্ট, এস নিউজ।